নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। খোয়াই থানায় 2 ঘন্টা দায়িত্ব পালন করল স্কুলের ছাত্রছাত্রীরা। থানার ওসির চেয়ারে বসে অন্যান্য পুলিশ কর্মীদের ডিউটিতে যাওয়ার নির্দেশ দিলেন স্কুল পড়ুয়া ছাত্র। ব্যতিক্রমে এই দৃশ্য লক্ষ্য করা গেল শনিবার। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিআইজি সঞ্জয় রায় জানিয়েছেন, থানার কাজকর্ম কিভাবে পরিচালনা হয় তা হাতে কলমে অবগত করতে ছাত্রছাত্রীদের হাতে থানার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। শনিবার তারা 2 ঘন্টা থানায় দায়িত্ব পালন করেছে। এ ধরনের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামী দিন তারা পুলিশের কাজ সম্পর্কে যেমন অবগত থাকবে, পাশাপাশি পুলিশের চাকরি করতে উৎসাহিত হবে। সমাজে অপরাধমূলক ঘটনাও হ্রাস পাবে, কেউ হাতে আইন তুলে নেবে না। ছাত্রছাত্রীদের এই ধরনের কর্মসূচি রাজ্যে প্রথমবার বলা চলে। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহিত হন। সমাজকে সঠিক দিশা দেখাতে এ ধরনের কর্মসূচি বলে মনে করছে পুলিশ প্রশাসন। এদিনের কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ যাদব। যে পুলিশই শুরু হয়েছে সেটার অঙ্গ হিসাবে আজকে আমরা যে স্কুল স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে, যেখানে ওরা থানা চালানোর দায়িত্ব 2 ঘন্টার জন্য নেবে। ওদেরকে শেখানো হয়েছে, ওরা আইডিয়া হয়েছে যে পুলিশের কাজকর্ম কীভাবে করতে হয়। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বার্তা যেটা হচ্ছে, এটা একটা খুব ভালো বার্তা যাবে সমাজে। এখানে যে ইয়ং জেনারেশন আছে, যারা স্কুল ছাত্রছাত্রী আছে, তাদেরকে এনকারেজ করা যে পুলিশ সার্ভিস সম্বন্ধে, পুলিশের সম্বন্ধে ওয়াকিবহাল করা, অ্যাওয়ারনেস করা। ওরাও কীভাবে ডিসিশান নিতে হয় ওরা জানবে, ওদের লিডারশিপ কোয়ালিটি বাড়বে, পুলিশের সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে ওরা বড় হয়ে পুলিশ সার্ভিসে আসার জন্য ওরা উদ্যোগ নেবে, যে যার দ্বারা আমাদের যে পুলিশ সোসাইটি সেটা আরও স্ট্রেংথেন হবে। পরপুরুষের সাথে থাকা মহিলার রহস্যজনক মৃত্যু, অভিযোগ খুন। ঘটনা রাজধানীর মহেশকলা এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা দেবনাথ। পরপুরুষের সাথে ভাড়া বাড়িতে বসবাসরত এক মহিলার মৃতদেহ উদ্ধার। ঘটনা রাজধানীর মহেশকলা এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ 10 বছর ধরে স্ত্রী এবং সন্তানকে ফেলে রেখে কল্পনা দেবীর সাথে শঙ্কর সূত্রধর নামে এক ব্যক্তি থাকতেন। বহুবার শঙ্কর সূত্রধরের বৈধ স্ত্রী বিউটি সরকার স্বামীকে নিতে এসেছিলেন, কিন্তু শঙ্কর সূত্রধর তার স্ত্রীর সাথে বাড়ি যাননি। এমনকি কল্পনা দেবী পর্যন্ত শঙ্কর সূত্রধরের সঙ্গ ছাড়েনি। দুজনের প্রেম ভালোবাসা দিন দিন বাড়তে থাকে। মাঝে মধ্যে তাদের মধ্যে আবার ঝামেলাও বাঁধত। শনিবার সকালে শঙ্কর সূত্রধর কল্পনা দেবীর মেয়ের কাছে ফোন করে জানান তার মার মৃত্যু হয়েছে। সাথে সাথে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। তারপর অভিযুক্ত শঙ্কর দরজা খোলার পর দেখতে পান মাটিতে পড়ে আছে তার মার দেহ। তার মার গলায় আঘাতের চিহ্ন এবং মুখ দিয়ে রক্ত বের হওয়ার দৃশ্য লক্ষ্য করেছেন বলে জানান মৃত মহিলার মেয়ে। তিনি জানান, তার মা বিদ্যাসাগর এলাকায় ভাড়া থাকত বলে তিনি জানতেন, কিন্তু মহেশখোলা কিভাবে এসেছে সে বিষয়টা তিনি কিছু বলতে পারছে না। তারপর স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে বেঁধে রেখে উত্তমধ্যম দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এডিনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। এখানে কি করে এই বাড়িতে? এখানে অবৈধ মহিলা লয়ে থাকে। আমি অনেক বছর ধরে কতদিন ধরে থাকে তাই না? আমার এই বাচ্চাটারে 7 মাসের ফেলা হয়েছে, আজকে 10 বছর ধরে, দীর্ঘ 10 বছর ধরে তাই লোক থাকতেছে। কিন্তু এই মহিলা কোনোদিন স্বীকার করছে না যে আমি কতদিন করছি, দিদি তুমি আমার জামার পিসটা ছাড়া দাও, আর তোমার তো জিয়ার জামার সময় না হের বয়স ছাড়া দাও, কিন্তু ছাড়ছে না। অনেক চেষ্টা করছি কিন্তু এর আমি পারছি না, আর এও আর ছাড়ছে না। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম শঙ্কর সূত্রধর। বাড়ি কোন জায়গাতে? বাড়ি কি করেন উনি? আপনার স্বামী আমার সকালে ফোন করতে কইরা কইছে আমার মা মারা গেছে। আমি কিছু কোন আমার মা কইছে রুগী ডিউটি করে হিয়ানো, রুগী ডিউটি কই করে আমি তো আজকে কইতারি না। মস্কলা আমি আইছি আইছি দি বাচ্চা বিক্রি লাগা রাখছে। আমার মা পড়ে রইছে, আমি কই জানি রুগী ডিউটির বাড়ি কইছে পুলিশের বাড়ি ডিউটি করে। পুলিশের বাড়ি যদি ডিউটি করতে হয় তাহলে পুলিশ তো ভয় রাখলো না। সারা রাত মানুষটারে মাইরা রাখছে, গলার দাগ আছে, মুখে রক্ত হইছে। আমি তার চিনি না।
এমআরএ লাইছে আমার মারে। আপনার মা এই জায়গাতে মানে কিভাবে আমি আছে? বাড়িটাও কইতাম পারি না আমার মা কেমনে আইছে আসে বিষয়টা, কিন্তু আমার মা বিদ্যাসাগর করে ভাড়া থাকতো আমি জানি, কিন্তু ইহান আমার মা কেমনে আইছে আমি কইতারি না। যাই না আমার মারে এমনি কষ্ট দিয়ে মারছে রে দাদা, এমনি কষ্ট দিয়ে মারে। পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মৃতদেহের ময়না তদন্তের পর বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। সকালবেলা আমরা রেডিনগর থানাতে একটা খবর পাই যে মহেশখোলা এলাকাতে একটা ঘরে একটা মহিলা কল্পনা দেবনাথ, তার ঘরে সে মৃত অবস্থা পড়ে আছে। তারপর খবর পাই আমরা আসি, মহিলা থানার পুলিশ আসে, আমরা তাকে ভালোভাবে দেখি। তারপরে এখন আমরা তাকে জিপি হসপিটাল মর্গে নিয়ে যাবো তার পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য। কাউকে আটক করা হয়েছে? কাউকে বলতে তার পার্টনার, তার সাথে যে থাকে তাকে আমরা এখন রেডিনগর থানাতে নিয়ে এই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কিনা, তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে কিনা সেটা উন্মোচনের জন্য। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্যান্দন টিভি। বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সামনে ব্যাংক কর্মীদের বিক্ষোভ। 2 মাসে 3 বার ব্যাংক ধর্মঘট, মার্চ মাস থেকে লাগাতার ধর্মঘট চলবে, এমনটাই হুঁশিয়ারি ব্যাংকের যৌথ মঞ্চের। 10 দফা দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন যৌথভাবে বিক্ষোভে সামিল হয় শনিবার। রাজধানীর অভয়নগর গ্রামীণ ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় ব্যাংকের কর্মীরা তথা 4টি সংগঠনের সদস্যরা। তাদের মধ্যে উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক অতনু ধর এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানান, রাজ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 150টি শাখা রয়েছে, কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের ঋণ প্রদানের অনেক জটিলতা রয়েছে। দেখা যায় গ্রাহকদের কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নিতে গেলে যে ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেগুলোর মতোই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এগুলোর সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। তাই এক্ষেত্রে যাতে সরলীকরণ করা হয়, না হলে গ্রাহকরা ঋণ নিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে যাবে না। তিনি আরো বলেন, ডিআরডব্লিউ কর্মীদেরও বঞ্চনা করে চলেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। সরকারি নিয়ম অনুযায়ী তাদের ন্যূনতম মজুরি প্রদান করতে হবে। এছাড়াও গ্রামীণ এলাকার বহু শাখায় শৌচালয় নেই। মহিলা ব্যাংক কর্মীরা এতে বড় সমস্যায় পড়ে। একই সাথে বৈদ্যুতিন পাখার অভাব। এই ত্রুটিগুলি সমাধান না করে মডেল শাখার উদ্বোধন হয় আগরতলা শহরে। এছাড়াও বিভিন্ন সমস্যা রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের। এই সমস্যাগুলি সমাধান করতে হবে তাদের। আরও অভিযোগ, অভয়নগর শাখার সামনে একটি ধর্ণা মঞ্চ করা হয়েছিল। যেহেতু রাজ্যের দূর দূরান্ত থেকে ধর্নায় অংশ নেবে, তাই তাদের জন্য এই মঞ্চটি করা হয়েছিল, কিন্তু চেয়ারম্যান ধমকি দিয়ে এই মঞ্চ সরিয়ে দিয়েছে বলে জানান তারা। তারা আরও জানিয়েছেন, আগামী 27শে জানুয়ারি, 24 ও 25শে ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছিল। তারপরেও যদি কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনার টেবিলে না বসে, তাহলে আগামী 15ই মার্চ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবে বলে জানান। একই সাথে ব্যাংকের উচ্চপদস্থ কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, সমস্যা সমাধান করার মানসিকতা নিয়ে আলোচনায় বসতে হবে, না হলে তাদের দাবি পূরণ হবে না। সুতরাং দাবি পূরণ করার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে বলে জানান। শহরের 1-2টা ব্রাঞ্চকে একদম ভালোভাবে করলাম, এগুলো দিয়ে হবে না। আমার 150টা ব্রাঞ্চ, আমার উপার্জন কিন্তু ওই 150টা ব্রাঞ্চ দিয়ে কিন্তু আমার ইনকাম আসছে। আর যেহেতু আমি গ্রামীণ ব্যাংক, আমার শুধু রুরালে কিন্তু আমার বিস্তারটা বেশি, ওইখান থেকে কিন্তু আমার মেন বিজনেসটা আসে। এগুলি মূলত। দ্বিতীয়ত আরেকটা মুখ্য দাবি আছে যে গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের যাতে ঋণ প্রদানের সরলীকরণ করা হয়। রিসেন্টলি দেখা যাচ্ছে ছোট লোন নিতে গেলেও কমার্শিয়াল ব্যাংকের মতো নিয়ম নীতি হচ্ছে। কমার্শিয়াল ব্যাংকের মতন যদি নিয়ম নীতিগুলি একদম হঠাৎ করে লাগু হয়ে যায়, তাহলে কিন্তু কেউ গ্রামীণ ব্যাংকে আসবে। আমরা জানি যতই আমরা চেষ্টা করি যে 1 নম্বরে পজিশনে যাওয়ার, বাট এসবিআই বা পিএনবির সাথে কম্পেয়ার করতে গেলে, তুলনা করতে গেলে আমাদেরকে আরও মজবুত হতে হবে। এখনও আমরা ওই জায়গায় যেতে পারিনি। চেষ্টা করছি, আমাদের হিউম্যান রিসোর্স খুব ভালো, একদিন আমরা 1 নম্বরেই যাব। বাট হুট করে যদি এখন থেকে এত রেস্ট্রিকশন নিয়ে জানে, তাহলে কিন্তু আমরা ব্যবসায়ী করতে পারবো না। সাধারণ গ্রাহকদের, যারা গ্রামের গরিব লোক, তাদের ছোট ছোট ঋণ প্রদানও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ব্রাঞ্চগুলিকে। এগুলি তো ব্রাঞ্চ লেভেলে কেউ আর ম্যানেজমেন্টকে তুলতে পারবে না। এই কারণে
জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকেই আমরা কিন্তু ইস্যুগুলি তুলে ধরেছি। আরেকটা মুখ্য দাবি ছিল আমাদের, যে যারা ডিআরডব্লিউ ভাই বোনেরা অনেক দিন ধরে আসছে, আমরা বলছি ঠিক আছে ওদেরকে ন্যূনতম মজুরি দেন। গভর্নমেন্টের যে গাইডলাইন, যে একজন অফিস অ্যাটেন্ডেন্ট যেই বেতন পায় ওটা 30 ভাগের 1 ভাগ ওদের পার ডে দেওয়ার কথা, ওটাও ওনারা দিচ্ছেন না, ঠিকভাবে প্রপারলি দিচ্ছেন না। ওদের কোনো পিএফ নেই, সবগুলি ন্যায্য দাবি। আমরা কথা বলতে গেলে ওরা বলে যে ওটা তোমাদের পার্মানেন্ট স্টাফ নয়। কেন কথা বলতে গেছো? আরে ভাই, পার্মানেন্ট স্টাফ নয় ঠিক আছে, আমার এখানে অফিস অ্যাটেন্ডেন্ট আছে 10 জন বা 12 জন, আর আমার ব্রাঞ্চ কয়টা 150টা, ইউএসবি আছে 12 থেকে 13টা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে। তাহলে কাকে দিয়ে ফাইলগুলোর কাজ করাচ্ছি? কেউ না কেউ এখানে নিযুক্ত আছে। ওরা তাহলে ওর জন্য কেউ কি কথা বলবে না? এটা কি স্বৈরাচারী নেই? যে আমাদের তো একটা হিউম্যানিটি গ্রাউন্ডেও তো আমরা কথা বলতে পারি ওদের নিয়ে। আমাদের একটাই দাবি, ওদের জন্য ন্যূনতম মজুরি প্রদান করতে হবে, যেটা গভর্নমেন্টের গাইডলাইন, আমাদের নিজস্ব কোনো কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন, যে ওইটা মেনেই ওদেরকে ন্যূনতম মজুরি প্রদান করতে হবে। বাট দুর্ভাগ্যজনক, আপনারা যেহেতু এসছেন, আপনাদের সহযোগিতা কাম্য, এটা করছি। আমাদের আজকে দেখুন অনেক ব্রাঞ্চ থেকে, দূর দূরান্ত থেকে ব্রাঞ্চ থেকে সবাই এসছে। আমরা এখানে শেডের ব্যবস্থা করেছিলাম, যেহেতু এই পোর্শনটা ব্যাংকের, যতটুকু জানি এটা এগ্রিমেন্টে নেই। আমরা ঠিক আছে এখানে আমরা আজকে প্রোগ্রামটা পিসফুলি করব। বারবার চেয়ারম্যান স্যারকেও কিন্তু আমরা বলেছি আজকে ধর্নাটা আমাদের পিসফুল ধর্না হবে, কোনো এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না হয় ওটা আমরা খেয়াল রাখবো। আর তাহলে তো আমরা ব্রাঞ্চে বন্ধ করি। আজকে হেড অফিসের ট্রেনিংও আছে, ওরাও ঠিকভাবে চলছে। আমরা বলেছি আমাদের 150 থেকে 200 ম্যাক্সিমাম লোক হবে, পিসফুলি ধর্না হবে। বাট উনি কিন্তু একটা শেডের ব্যবস্থা করেছিলেন, ওটাও কিন্তু হুট করে লেবারদেরকে ধমকিয়ে সরিয়ে দিয়েছেন। তো এটা দুর্ভাগ্যজনক। যদি ওনার কোনো অবজেকশন থাকতো তাহলে জেডিএফ নেতৃত্বের সঙ্গে কিন্তু উনি ফোনেও কথা বলতে পারতেন যে ওনার কি ইস্যু। তো এটাই আমাদের বক্তব্য আপনাদের সামনে থাকবে। ওনার কাছে আবার আপিল রাখছি আপনাদের মাধ্যমে, যে ওনারা যাতে আলোচনার টেবিলে আসুন পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে। এদিন বিক্ষোভ কর্মসূচিতে ব্যাংকের কর্মসমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। শুক্রবার রাতে চাকমাঘাটে টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় 31 বছরের বয়সী নীতিশ দেবনাথ নামে এক যুবকের। আহত শঙ্কর দেববর্মা নামে এক যুবক। আহত যুবক বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপরে দাঁড় করানো পাথর বোঝাই এক গাড়িতে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় বাইক চালক। মুহূর্তের মধ্যে বিকট শব্দে স্থানীয় মানুষ জড়ো হয় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত 2 যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীতিশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেববর্মাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। রাস্তার মধ্যে কিসের গাড়ি? পাথরের গাড়ির মধ্যে এসে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আসলো, কোনো পার্কিং লাইট আসলো বা কিছু আসলো না, আর সেটা ঠিক করছে গাড়ির মধ্যে। কি যাবে বাড়ি গেছে? তো বাইক কজন আছে? 2 জন আছে, একজন মারা গেছে আর একজন কোনো কথা আহত আছে। যে মারা গেছে কি নাম? যে আহত হয়েছে কি নাম? নীতিশ দেবনাথ। আর যে আপনার হসপিটালে ভর্তি আছে এর নাম হলো শঙ্কর দেববর্মা। রাজ্যে প্রথমবারের মতো ট্রাইফেড এবং মার্কসফেডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে পূর্বোত্তর আদিবাজার মেলা। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে এই মেলা। রাজধানীর জেল রোড স্থিত পূর্বাশা আরবান হাট কমপ্লেক্সে হবে এই মেলা। চলবে 27 জানুয়ারি পর্যন্ত। 20 জানুয়ারি মেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এ মেলায় উত্তর পূর্বাঞ্চলের মোট 32টি স্টল অংশগ্রহণ করবে। এর মধ্যে ত্রিপুরা থেকে থাকবে 14টি স্টল। শনিবার বাধারঘাট স্থিত মার্কফেড এর অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব। তিনি এই মেলা সকলকে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন। যে প্রথমবারের মতো হতে যাওয়া যে পূর্বোত্তর আদিবাজার, এই আদিবাজারে আপনারা আসুন এবং জনজাতি অংশের মানুষ, জনজাতি অংশের ভাই বোনেরা তারা তাদের বিভিন্ন উৎপাদিত দ্রব্য নিয়ে এখানে বসবেন। সেখানে খাবারের দ্রব্য যেমন ভাবে থাকবে, বিভিন্ন বনজ সম্পদ থেকে যেই জিনিস উৎপাদিত হয় সেগুলাও সেখানে থাকবে। পাশাপাশি বিভিন্ন রকমের পোশাকও সেখানে থাকবে এবং এতে করে আপনারা তাদের উৎপাদিত দ্রব্য কিনতে পারবেন এবং তাদেরকে আগামী দিনের জন্য উৎসাহিত করতে পারবেন। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি
সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে যখন উনি কাজ শুরু করেছেন এবং আমাদের ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর জন্য যিনি সংকল্প নিয়েছেন, এবং আমরা লক্ষ্য করেছি উনি যেদিন থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারপর থেকেই এই দেশের জনজাতি অংশের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ কিভাবে শক্তিশালী করা যায়, তাদের সামাজিক মান উন্নয়ন কিভাবে করা যায়, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, আজকে সেই লক্ষ্যমাত্রা নিয়ে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একের পর এক আজকে জনকল্যাণমুখী কর্মসূচি আজকে এই দেশের জনজাতি অংশের মানুষের জন্য নিচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও ড্রেনের সমস্যা সৃষ্টি হয়ে আছে রাজধানীর 15 নং ওয়ার্ডের হরিজন কলোনি এলাকায়। স্বল্প বৃষ্টিতে এলাকায় বাড়িঘরে জল জমে যায়। বিভিন্ন সময় অভিযোগ পেয়ে শনিবার পরিদর্শনে গেলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দেবক মজুমদার। তিনি এলাকায় গিয়ে আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর নিবাস দাস সহ স্থানীয় নেতৃত্বদের নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের পর মেয়র দেবক মজুমদার সংবাদ মাধ্যমকে জানায় 15 নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করে তিনি লক্ষ্য করেছেন রাস্তার ড্রেনের কাজ নতুন করে করতে হবে। একই সাথে কয়েকটি রাস্তা নতুন করে সংস্কার করতে হবে, না হলে বৃষ্টি হলে মানুষের বাড়ি ঘরে জল জমাট বাঁধছে। পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস কামাখ্যা মন্দিরটি সংস্কার করতে হবে। আগামী কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এখন দেখার বিষয় কত দ্রুত এই কাজ সম্পন্ন হয়। অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে আমাদের হরিজন কলোনি যেটা আছে আমরা বলি, সেটা পরিদর্শনে এসেছি। বিভিন্ন সময় আমাদের কর্পোরেটর বলতেন, এলাকার লোকজন আমাদেরকে অনেকটাই বলেছিলেন যে দেখার জন্য এবং কিছু কিছু কাজ আমাদের করা প্রয়োজন পড়েছে, যেমন ড্রেনের ব্যবস্থা কিছুটা আমাদের নতুন করে করতে হবে। মানে বৃষ্টির সময় অধিকাংশ রাস্তায় জল জমে থাকে, অনেক বাড়িতে জল থাকে, তো সেটা করার জন্য আমরা ড্রেন নতুনভাবে নির্মাণ করব। পাশাপাশি কিছু রাস্তা নষ্ট হয়ে গেছে, এই রাস্তাটা আমরা মেনটেন্যান্স করার জন্য বলা হয়েছে। আর এখানে একটা কামাখ্যা মন্দির আছে, বহু পুরানো ঐতিহ্যবাহী মন্দির, সেটাও সংস্কারের অভাবে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই মন্দিরটাও আমরা সংস্কার করবো, একটা নাট মন্দির মতো তৈরি করে দেবো। বিহারি এক যুবকের কাছ থেকে পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করল 5 কেজি 100 গ্রাম শুকনো গাঁজা। ধৃত যুবকের নাম বিক্রম কুমার। শুক্রবার সন্ধ্যায় সে রাজধানীর যোগেন্দ্রনগর স্থিত এলাকায় গাঁজা নিয়ে ঘোরাফেরা করছিল। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে। তার কাছ থেকে আটক করা গাঁজার বাজার মূল্য হবে লক্ষাধিক টাকা। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে তার সাথে জড়িত রয়েছে একটি বড় চক্র। তারা এভাবে রেল দিয়ে রাজ্যে বাইরে গাঁজা পাচার করে। দীর্ঘদিন ধরে তারা এই কাজে জড়িত। তাদের মধ্যে কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। দ্রুত তাদের জালে তোলা হবে। গোটা বিষয় তদন্ত করতে পুলিশ ধৃত যুবকের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে। কালকে সন্ধ্যার সময় আমরা আমাদের পুলিশ স্টেশনের আন্ডারে যে যোগেন্দ্রনগর রেল স্টেশন আছে সেখানের পার্শ্ববর্তী অঞ্চলে আপনার একজন সন্দেহভাজন যুবক বিক্রম কুমার নামে সে ঘোরাফেরা করছিল একটি ব্যাগ নিয়ে। তার উদ্দেশ্য ছিল এগুলি রেলের মাধ্যমে পাচার করার জন্য। তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশ অফিসার সমরেশ চাকমা এবং আসিফ ইকবাল, তারা দুজন মিলে তাকে ধরতে সক্ষম হয়েছে এবং তাকে তল্লাশি চালানোর পর তার কাছ থেকে আমরা 5 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করেছি। এখন আজকে ওর বিরুদ্ধে একটা স্পেসিফিক NDPS একটা কেস নিয়ে ওকে আমরা আদালতে প্রডিউস করছি। ওকে পুলিশ রিমান্ডের আবেদন করব। আমরা জিজ্ঞাসাবাদ করার পর আমাদের যদিও প্রিলিমিনারি ইন্টারোগেশনে কিছু বেরিয়ে এসেছে, এখানে একটা চক্র আছে যারা ত্রিপুরা থেকে গাঁজা রেলের মাধ্যমে পাচার করে। তাদেরও কিছু নাম আমরা পেয়েছি, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন শুরু করছি। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেল ময়দানে। এই অনুষ্ঠান থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর রাজ্যবাসীকে সম্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের কর্মীদের দ্বারা সরাসরি টিভির পর্দায় প্রকাশিত হয়। আসাম রাইফেল ময়দানে সেদিন খবর সংগ্রহ করতে সংবাদ কর্মীদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় তার জন্য প্রতি বছরের মতো এবছরও একটি বৈঠকের আয়োজন করা হয়। শনিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদকর্মীদের সুবিধা ও অসুবিধা বিভিন্ন বিষয়ে অবগত হন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। তিনি জানিয়েছেন আগামী 24শে জানুয়ারির মধ্যে সংবাদকর্মীদের জন্য পাস দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না সংবাদকর্মীদের।
20 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের যে আসাম রাইফেলসের ভিত্তিক যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের বিভিন্ন উল্লেখযোগ্য অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার মিডিয়া কাভারেজ। এখানে মাঠে যারা থাকেন তাদের পাশাপাশি সবার জন্য অ্যাকচুয়ালি মিডিয়ার মারফতই সবাই এটা দেখেন। তো সেই মিডিয়া কাভারেজের ক্ষেত্রে একদিকে যেরকম প্যারেড চলবে, কালচারাল অনুষ্ঠান চলবে, পাশাপাশি কীভাবে সুবিধা করলে মিডিয়া পার্সোনাল ম্যাক্সিমাম কাভারেজ করতে পারেন, পাশাপাশি ওইখানের মধ্যে যেন ডিসিপ্লিন ওয়েতে মুভমেন্টটাও কন্ট্রোল হয়, সেজন্য প্রতি বছরই আমরা আমাদের যারা সাংবাদিক বন্ধু আছে যারা এই প্রোগ্রামে থাকবেন এবং অন্য যারা সংশ্লিষ্ট থাকেন তাদেরকে নিয়ে একটা মিটিং করি, সেইটা ফলো করে আজকে আমাদের এখানে মিটিং। আজ কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এনএসএস এর 7 দিনব্যাপী শিবিরের উদ্বোধন হয়। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান মনোরমা দেব, প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, এনএসএস এর প্রোগ্রাম অফিসার তথা শিক্ষিকা শুক্লা দাস ধর। মোট 29 জন ক্যাম্পে যোগ দিয়েছে। আমাদের রাজ্যে প্রায় 80,000 এনএসএস এর স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা রয়েছে। এনএসএস এর মূল লক্ষ্য নট মি বাট ইউ, নিজের জন্য নয় অন্যের জন্য কিছু করা। এই লক্ষ্যকে সামনে নিয়ে এনএসএস এর কার্যক্রম শুরু হয়, তাদেরকে শিক্ষা দেওয়া হয়। সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, ঝড় তুফান, ফ্লাড, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঝাঁপিয়ে পড়া এবং আত্মীয়দেরকে সাহায্য করা, এটা এনএসএস এর মূল লক্ষ্য। সেই সঙ্গে বর্তমান প্রজন্ম কাছে আমি বার্তা দিতে চাই যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ইন্ডিয়া গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য শুভ চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বেকারত্বের ক্রমবর্ধমান সমস্যা তুলে ধরেন। বেকারত্বের সমস্যা দিন দিন খারাপ হচ্ছে। যুবক যুবতীরা অক্লান্তভাবে কাজ খুঁজছেন, কিন্তু মন্ত্রীরা সচিবালয়ে তাদের দপ্তর থেকে প্রতারণা করছে। এর প্রতিবাদী এই কর্মসূচি। 2018 সালে রাজ্যে 7 লক্ষ বেকার আছে, 7 লক্ষ বেকার তারাই সংখ্যা নির্ধারণ করলেন, তারাই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের ওই 7 লক্ষ বেকার যুবকদের ঘরে রোজগারের ব্যবস্থা করবেন। আজকে যখন এই জায়গার মধ্যে বিজেপি সরকার আমাদের রাজ্যে 18 সালের পর থেকে 7 বছর সরকার পরিচালনা করছেন, আমরা প্রত্যক্ষ করছি সেই জায়গার মধ্যে সরকার তার প্রতিশ্রুতির খেলাপ করছেন, রাজ্যের যুবকদের সঙ্গে প্রতারিত করছেন, রাজ্যের যুবকদের প্রতারিত করেছেন, রাজ্যের যুবকদের প্রতারণা করে এই রাজ্যের সরকার পরিচালিত হচ্ছে। কর্মসংস্থানের সমস্ত সুযোগ বন্ধ করে দিয়ে এই রাজ্যের সরকার সে জায়গার মধ্যে রাজ্যের এই বিজেপি জমানার কয়েকজন যারা মাতব্বর আছেন, তারা রাজ্যে লুট বাণিজ্য চালাচ্ছেন, অধিকাংশ যারা বিজেপি করেন এরকম সংখ্যাও আছেন, তারাও আজকে সে জায়গার মধ্যে কাজের সুযোগ পাচ্ছেন না, কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। ফলে যারা বিজেপি করেন তাদের ঘরে শিক্ষিত যুবক, যারা কংগ্রেস করেন তাদের ঘরে শিক্ষিত যুবক, আমরা যারা ডিওয়াইএফ করি, বামপন্থী আন্দোলনে বিশ্বাস করি, আমরা যারা আছি আমাদের ঘরের যুবকরা যেই কর্মসংস্থানের জন্য দাবি করছে, জীবন যন্ত্রণায় ভুগছে, আমরা মনে করছি সমস্ত অংশের এই যুবকদের জীবন যন্ত্রণা একই রকম। 9 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে হতে চলেছে জাতীয় জিমন্যাস্টিক। এই প্রতিযোগিতায় রাজ্য থেকে 4 জন খেলোয়াড় অংশ নেবেন। শনিবার তাদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন দ্রোণাচার্য, বিশ্বেশ্বর নন্দী, মন্টু দেবনাথ সহ অন্যান্যরা। দিন আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গুজরাটে শেষ করে এখান থেকে ফিরেছি। এখানে আমাদের 3টা মেডেল ছিল। মেয়েদের বিভাগে সাব জুনিয়রে শ্রীপর্ণা দেবনাথ একটা গোল্ড পেয়েছে বোল্টিংয়ে এবং অলরাউন্ডে 3rd হয়েছে। সাগর পেয়েছে বোল্টিং টেবিলে 3rd পুরস্কার পেয়েছে এবং পাশাপাশি আমাদের রাজ্যের সৌভাগ্য এই প্রথমবার 4টা মেয়ে ন্যাশনাল গেমসের জন্য সিলেকশন হয়েছে। এটা কিন্তু স্টেটে সিলেকশন করেনি, এটা করেছে ফেডারেশন। তো এটা ভীষণ গর্বের ব্যাপার এবং ওরা এই 4 জন যাবে 9 তারিখ থেকে, যেটা উত্তরাখণ্ডে শুরু হচ্ছে ন্যাশনাল গেম, মানে বিরাট বড়, এটা অলিম্পিক টাইপের
গেমটা হয়, সেই গেমে যাচ্ছে আমাদের 4টা মেয়ে। আর আমরা সত্যি খুব আনন্দিত, এবং আজকে আমাদের জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতির বাড়িতে এসে যে মুগ্ধময় একটা অনুষ্ঠান বা সম্বর্ধনা টাইপের আমরা পেয়েছি, এতে আমি সাংঘাতিক খুশি। এখনকার মতো সংবাদে পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।